একটি স্বপ্ন, একটি বহুল প্রত্যাশিত একটি চাওয়া। আর এই স্বপ্ন পূরণের প্রথম ধাপই হচ্ছে গর্ভধারণ বা প্রেগন্যান্সি। কিন্তু কখনো কখনো স্বপ্নগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যায়। স্বপ্ন ভেঙে এই স্বপ্নের এক আলো আঁধারের অন্ধকারে মানুষ ডুবে যায় যখন তার এই স্বপ্নটি পূরণ না হয়, অর্থাৎ এই গর্ভধারণটি সঠিকভাবে না হয়ে অকালেই যদি এই গর্ভধারণটি ভেঙে যায় বা মেডিকেলের ভাষায় যেটাকে আমরা বলে থাকি মিসক্যারেজ। প্রিয় দর্শক, কিভাবে একটি সুন্দর গর্ভধারণ সম্ভব, কিভাবে গর্ভধারণ শেষে একটি নতুন সন্তানের আগমন পৃথিবীতে ঘটে, একজন মা ফিরে পায় তার মাতৃত্বের স্বাদ, সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে আমরা লাইভ ওয়েবিনার সেশনের আয়োজন করছি। আমাদের মূল আলোচনার বিষয় থাকবে যে রোল অফ ডাইজেস্টেরন ইন প্রেগন্যান্সি। এই লাইভ ওয়েবিনার সেশনের আজকের সায়েন্টিফিক পার্টনার ইউনিমেড হেলথ ফার্মাসিউটিক্যালস ফর টুপাস্টন অ্যান্ড ফেরিনজেক্ট। এবং আজকে এই লাইভ ওয়েবিনারে প্রধান অতিথি চিফ গেস্টের আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশের স্বনামধন্য গাইনোকোলজিস্ট, দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অধ্যাপক প্রফেসর ডক্টর ফেরদৌসী বেগম, হেড ডিপার্টমেন্ট অফ অবস এন্ড গাইনি, ইব্রাহিম মেডিকেল কলেজ অ্যান্ড বার্ডেম হসপিটাল, ঢাকা, প্রেসিডেন্ট সাউথ এশিয়ান ফেডারেশন অফ অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি SAFOG, প্রেসিডেন্ট ইলেক্ট অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ OGSB। ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য। ধন্যবাদ। Thank you very much. Thank you very much. And it's our great pleasure that you have connected with us from far distance like Canada. Thank you so much. Ladies and gentlemen, I would like to announce our today's panel expert, Brigadier General Professor Dr. Linja Chaudhary, Head Department of Gynecology, Armed Forces Medical College. ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। এই পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের অ্যানাদার প্যানেল এক্সপার্ট, ডক্টর শাহানা রাজ্জাক, এক্স অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ গাইনি অ্যান্ড অবস, খুলনা মেডিকেল কলেজ। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের এই লাইভ। স্বাগত আপনাদের সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, বরাবরের মতো আমাদের অনুষ্ঠানে আজকে ভোট অফ থ্যাঙ্কস প্রদান করার জন্য যুক্ত আছেন অন বিহাফ অফ ইউনিমেড হেলথ মোহাম্মদ আয়ুব আলী মোড়ল, DGM সেলস ইউনিমেড হেলথ। Janab Mohammad Ayub Ali Moral, you are most welcome to our live webinar sessions. Thank you very much. মোরাল ভাই আছেন না আমাদের সাথে যুক্ত? নিশ্চয়ই, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে। নিশ্চয়ই মোরাল ভাই আছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এই লাইভ ওয়েবিনার সেশনে আপনারাও নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আর এর জন্য অবশ্যই রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করে আপনার সুনির্দিষ্ট প্রশ্নটি রাখুন। আমাদের প্যানেল এক্সপার্টদের আলোচনা শেষে আমরা প্রশ্নোত্তর পর্বে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রদান করব। আমাদের সঙ্গেই থাকুন এবং বেশি বেশি করে আমাদের আজকের এই অনুষ্ঠানটি শেয়ার করুন আপনার ফেসবুক পেজ থেকে। অনুষ্ঠানের শুরুতেই আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট প্রফেসর ডক্টর ফেরদৌসী বেগম ম্যাডামকে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। ধন্যবাদ। খুব সুন্দরভাবে ভূমিকাটা দেওয়া হয়েছে, কারণ প্রেগন্যান্সি সকল মেয়ে এবং সকল পরিবারের জন্য একটি বহু আকাঙ্ক্ষিত বিষয় এবং সুখের বিষয়, এবং এটা একটা কি বলবো সাইন অফ ফুলফিলমেন্ট, মানে জীবন পূর্ণ হয় যদি একজন একটি পরিবারে একটি শিশু আসে। সুতরাং সেখানে আমরা কয়েকটা জিনিস লিখি। একটা হচ্ছে কেউ কেউ হয়তো কনসেপ্টই করছেন না, বাচ্চা পেটে আসতে দেরি হচ্ছে, বহুদিন হয়ে গেছে এখনো বাচ্চা পেটে আসছে না। তার ভিতরে নানা কারণ আছে, সেটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে উনি হয়তো গর্ভধারণ করছেন কিন্তু গর্ভপাত হয়ে যাচ্ছে বারে বারে। আরো একটি বিষয় আছে যে গর্ভপাত শুধু নয়, হয়তো 7 মাস হয়ে গেল, তারপরে আবার প্রিম্যাচুর লেবার ফ্রম, এগুলো নানান রকম বিষয় আছে। তো সুতরাং উনি মা হতে পারছেন না, সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। তো এই প্রত্যেকটা বিষয়ের ভিতরেই এটা চিকিৎসা সংক্রান্ত অনেক বিষয় রয়েছে, এবং সেখানে প্রজেস্টেরন হরমোনের অনেক রোল রয়েছে। প্রজেস্টেরন একটি হরমোন যেটি কিনা জেস্টেশন কথার অর্থ হচ্ছে প্রেগন্যান্সি। সুতরাং প্রেগন্যান্সি সম্পর্কিত বিষয়ে প্রজেস্টেরন খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন, এবং সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব
যে প্রজেস্টেরনের এই গর্ভধারণ এবং গর্ভপাত প্রতিরোধ এর বিষয়ে কি ভূমিকা রয়েছে? ধন্যবাদ। এবং এই বিষয়ে আমার সঙ্গে ২ জন খুব সুযোগ্য ব্যক্তি আছেন। একজন প্রফেসর লিজা, ব্রিগেডিয়ার জেনারেল অ্যাজ ওয়েল। আমাদের সামরিক বাহিনীর যে কর্মকাণ্ড আছে চিকিৎসা বিষয়ক, সেখানে গাইনি বিভাগের প্রধান সে। শাহানা রাজ্জাক আমার খুবই প্রিয়। ছোটবেলা থেকে তাকে দেখছি আমি। সে খুলনা বিভাগ এবং খুলনা জেলার খুলনা শহরে বিশেষ করে খুব স্বনামধন্য একজন গাইনোকোলজিস্ট এবং প্রচুর রোগী আমরা সবাই মিলে চিকিৎসা করে থাকি। আর মোড়ল আছেন, আয়ুব আলী মোড়ল। ওনারা আমাদেরকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, মানে আমাদের চিকিৎসা বিষয়ের কাজ কিন্তু একটা টিম ওয়ার্ক। সুতরাং এখানে অনেকে মিলে একসঙ্গে কাজ করতে হয়। সুতরাং ডাক্তারদের সাথে সবসময় ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা ক্লোজ আত্মার সম্পর্ক আছে এবং আমরা একে অপরের সম্পূরক। তো উনি আজকে আমাদের সঙ্গে আছেন এই ওষুধের বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। বাসুদেব সাহা, আপনাকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। নিশ্চয়ই আবার আমরা প্যানেল ডিসকাশন আপনার কাছে ফিরে আসবো। আমি এই পর্যায়ে বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট মোহাম্মদ আয়ুব আলী মোড়ল, যিনি বাংলাদেশে প্রথম এই ডুভাস্টন বা ডাইজেস্টন, যেটি একটি প্রজেস্টেরন হরমোন, এটিকে লঞ্চ করেছেন এবং প্রমোট করেছেন, এবং তার একটি ছোট্ট একটি প্রেজেন্টেশন রয়েছে প্রিয় দর্শক। রোল অফ ডাইজেস্টেরন ইন প্রেগন্যান্সি, এই বিষয়ে ছোট্ট একটি প্রেজেন্টেশন আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট মোহাম্মদ আয়ুব আলী মোড়ল, ডিজিএম সেলস, ইউনিমেড হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মোড়ল ভাই, প্লিজ। Thank you, Honorable Chief Guest of today's webinar session, Role of Dydrogesterone in Pregnancy, Professor Firuza Begum Flora, Madam, Head of the Department of Sun Gynae, Badem Hospital, and elected President, Bangladesh Obstruction Gynecology Society of Bangladesh, and member of FIGO, and our another guest, Professor Brigadier General Dr. লেজাপা, এবং সুদূর খুলনা থেকে আছেন আমাদের সঙ্গে ডক্টর শাহানা রাজ্জাক আলী ম্যাডাম। আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। এবং রাজ টিভির আজকের আমাদের মডারেটর ডক্টর বাসুদেব কুমার শাহ, ইএনটি স্পেশালিস্ট, পুলিশ লাইন হসপিটাল রাজারবাগ, সকল ডাক্তার এবং শ্রোতা যারা আজকের এই অনুষ্ঠানটা আপনারা দেখছেন, ইউনিমেড হেলথ ফার্মাসিউটিক্যালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকের আমাদের টপিকস রোল অফ ডাইড্রোজেস্টেরন, দ্যাট ইজ ডুপাস্টান ইন প্রেগন্যান্সি। আমার এখানে 3 জন বিজ্ঞ ম্যাডাম আমাদের সঙ্গে আছেন। ওনারা ডাইড্রোজেস্টেরনের রোল কি প্রেগন্যান্সিতে ওনারা বিস্তারিত আলাপ করবেন। তো যেহেতু আমি বাংলাদেশে প্রথম এই ডাইড্রোজেস্টেরন গাইনোকোলজিক্যাল মার্কেটে অ্যাজ এ ফার্স্ট প্রমোটার হিসেবে আমি শুধু বলতে চাই যে অ্যাকচুয়ালি প্রেগন্যান্সি ইটস এ গড গিফটেড ইস্যু। এভরি কাপল হ্যাজ এ ড্রিম for a baby. So whatever it is the disorder of both husband and wife, it depends on the pregnancy, maintenance or miscarriage. So আপনারা জানেন যে HPO axis, that is female body তে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এই 2 ধরনের হরমোন থাকে, এবং এটা হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং ওভারি, এই যে পাথওয়ে অ্যাক্সিস, এই এইচপিও অ্যাক্সিসের মাধ্যমে এই এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এই হরমোন সিক্রেশন হয়।
হওয়ার পরে এটা পিটুইটারি গ্ল্যান্ডের সাথে বাইন্ড করে জিএনআরএইচ দ্যাট ইজ গোনাডোট্রোপিন রিলিজ হয় এবং এটা এলএইচ ফলিকুল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন সিক্রেট হয়। তো যার ফলে একজন মহিলার মাসিক যে সাইকেল, মিনিস্ট্রাল সাইকেল যেটাকে বলা হয়, এটা প্রতি মাসে, এটা গড গিফটেড, এটা গড ন্যাচারালি বডি ফিজিওলজিতে এটা এই মেকানিজমটা তৈরি করছেন, যার ফলে এটা একজন ফিমেল বডিতে এটা হয়ে থাকে। সুতরাং এই প্রেগন্যান্সি হবে কি হবে না, একটা আফটার ম্যারেজ একজন কাপল যখন মেল অ্যান্ড ফিমেল তাদের ড্রিম সাকসেস করার জন্য মিলন ঘটায়, তখন এগ অ্যান্ড স্পার্মের যে মিলনটা হয় যাকে বলে ফার্টিলাইজেশন, এই ফার্টিলাইজেশনটা সাধারণত এই ফলিকল টিউবের ভিতরে, ফেলোপাইন টিউবের ভিতরেই এটা সম্পন্ন হয়। এই ফার্টিলাইজেশনটা এই প্রেজেন্টেশনে এখানে দেখা যাচ্ছে যে এগ এবং স্পার্ম এবং এগ আর স্পার্মের মিলনের ফলে জাইগোট তৈরি হয়। এই জাইগোটটা একটা সেল, এটা এই ফিলোপাইন টিউবের ভিতর দিয়ে এটা ডিভিশনে যায়, অর্থাৎ একটা জাইগোট, দুইটা জাইগোট, থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 64টা, এইভাবে সেল ডিভিশনের মাধ্যমে এই ইমব্রিও ফর্ম করে। এখন এই ইমব্রিওটা যখন তৈরি হয় তখন দেখা গেছে যে একজন কাপল তারা মনে করে যে তারা কনসিভ করছে ফিমেল এবং তারা আশা করে যে তাদের একটা বেবি তাদের ফ্যামিলিতে আসবে। কিন্তু এই যে ফার্টিলাইজেশনটা হওয়ার পরে এই যে সেল ডিভিশনের মাধ্যমে একটা জাইগোট এমব্রিও ফর্ম করলো, এটা এমব্রিওটা একটা পূর্ণাঙ্গ বেবিতে পরিণত হবে। কিন্তু এই টোটাল প্রসেসটা ডিপেন্ড করবে ওই মহিলার বডিতে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ব্যালেন্সটা আছে কিনা, সেখানে এস্ট্রোজেনের পরিমাণ কম কিনা বা প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ কম কিনা। যদি এই মহিলার বডিতে যদি প্রোজেস্টেরনের পরিমাণ, এটা ফিক্স থাকবে, প্রোজেস্টেরনের পরিমাণটা যদি কম থাকে তাহলে ওই ফিমেলের কনসিভ করছে ঠিকই, তারা আনন্দ পাচ্ছে যে আমাদের ঘরে বাচ্চা আসবে, কিন্তু এটার একটা লং প্রসেস আছে। কারণ এই এমব্রিওটা এই ফ্যালোপিয়ান টিউবের ভিতর দিয়ে সে মায়ের ইউটেরাসের ইনার লেয়ারে বসবে এবং ওখানে বসার পরে এই এমব্রিওটা যখন একটা বেবিতে রূপ নেবে তখন তার ব্লাড, নিউট্রিশন, সাফিসিয়েন্ট এলিমেন্টস, পুষ্টি দরকার। সুতরাং মায়ের বডির সাথে এই প্লাসেন্টার, এই এমব্রিওটার একটা প্লাসেন্টা তৈরি হবে এবং এই প্লাসেন্টার ভিতর দিয়ে মায়ের বডি থেকে সাফিসিয়েন্ট ব্লাড, নিউট্রিশন এই এমব্রিওটা পাবে এবং আস্তে আস্তে এটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে এবং আলটিমেটলি 10 মাস 10 দিন পরে একটা স্বপ্ন পূরণ হবে। কিন্তু এই যে স্টেজটা, এই 3 থেকে 4 মাস এই আনন্দের ভিতরেও হঠাৎ করে একটা নিরানন্দ সৃষ্টি হতে পারে এবং এটা ডিপেন্ডস করবে লেভেল অফ প্রোজেস্টেরন লেভেল অফ দ্য ফিমেল বডি। কারণ এই এগ অ্যান্ড স্পার্মের মিলনের ফলে যে জাইগোট তৈরি হলো এবং এমব্রিও ফর্ম করলো, এমব্রিওটা যখন ফ্যালোপিয়ান টিউবের ভিতর দিয়ে যে যখন ইউটেরাসের ভিতরে যখন যাবে তখন একে যখন বসতে হবে তখন বডি এটাকে একটা ফরেন পার্টিকেল হিসেবে মনে করে। বডি ইমিউনিটি এটা কোনো অবস্থাতেই টলারেট করতে চায় না, তাকে বসতে দিতে চায় না এবং এটা বসবে কি বসবে না, কন্টিনিউ হবে কি হবে না, এটা ডিপেন্ড করে লেভেল অফ প্রোজেস্টেরন এর উপরে। তো এই প্রোজেস্টেরন লাইক হরমোন এর আবার বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। সেটা হলো ডায়াজোনিন ডেরিভেটিভস, মেডক্সি প্রোজেস্টেরন ডেরিভেটিভস, 19 নরএথিস্টেরন ডেরিভেটিভস, টেস্টোস্টেরন ডেরিভেটিভস, প্রেগন্যান্ট ডেরিভেটিভস এটসেট্রা।
these types of hormone depends the pregnancy will be continue or it will be miscarriage. So আপনারা জানেন যে ওয়ার্ল্ডে যখন প্রেগন্যান্সি মেনটেনেন্স, মিসক্যারেজ এই ধরনের সমস্যা নিয়ে যখন ওয়ার্ল্ডের রিনাউন্ড গাইনোকোলজিস্টরা এখান থেকে 35 to 40 ইয়ার্স ব্যাকে যখন তারা গবেষণা শুরু করলো যে এটার কারণটা কি, তখন কারণ হিসেবে দেখা গেল যে ল্যাক অফ প্রোজেস্টেরন লাইক ডাইডোজেস্টেরন may hamper the pregnancy maintenance and placenta embryo cannot place the inner layer of the uterus এবং ultimately causes miscarriage. তখন ওয়ার্ল্ডে সলভে ফার্মাসিউটিক্যাল একটা রিনাউন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্লান্ট সোর্স থেকে এই ডাইড্রোজেস্টেরনের র ম্যাটেরিয়ালস এক্সক্রিট করে তার উপরে লাইট টেকনোলজি অ্যাপ্লাই করে এবং লাইট টেকনোলজি অ্যাপ্লাই করার পরে ডাইড্রোজেস্টেরনের কেমিক্যাল স্ট্রাকচার তৈরি করে এবং তখন এই ডাইড্রোজেস্টেরন তারা অ্যাজ এ ব্যান্ড ডুপাস্টান সলভে ফার্মাসিউটিক্যাল তারা 10 mg ট্যাবলেট ওয়ার্ল্ডে এই গাইনোকোলজি মার্কেটে দেয় এবং গাইনোকোলজিস্টরা এটা এই প্রেগন্যান্ট পেশেন্টদের উপরে অ্যাপ্লাই করে যেন কোনো আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি না হয়, প্রেগন্যান্সি মেনটেনেন্স হয় এবং সাকসেসফুল প্রেগন্যান্সিটা ইনশিওর হয়, যেন মিসক্যারেজ না হয়। তখন এটা ওয়ার্ল্ডে যখন এস্টাবলিশ হলো অ্যাজ এ ডাইড্রোজেস্টেরন, এটা রিসার্চ প্রোডাক্ট হিসেবে ইউএস FDA এটাকে অ্যাপ্রুভাল দিল অ্যাজ এ প্যারেন্টস প্রোডাক্ট, অ্যাজ এ রিসার্চ প্রোডাক্ট, লাইট টেকনোলজি অ্যাপ্লাই করে এই ডাইড্রোজেস্টেরন ডুপাস্টান এবং এটা ওয়ার্ল্ডের 110টা কান্ট্রিতে চলে এবং 38 million of patients already been treated through dydrogesterone, that is Dupastan 10 mg BT dose as per the patient requirement. এবং ওয়ার্ল্ডের গাইনোকোলজিস্টরা এটাকে ব্যান লিডার হিসেবে তার কনফিডেন্স, তার ডিজায়ার হিসাবে এটা টিল নাও এটা ওয়ার্ল্ডে ইউজ হয়ে আসে। কিন্তু এই ডাইড্রোজেস্টেরনের পাশাপাশি মিডক্সিপ্রোজেস্টেরন ডেরিভেটিভস, 19-norethistone ডেরিভেটিভস, প্রেগন্যান্ট ডেরিভেটিভস বিভিন্ন অপশন বিভিন্ন কোম্পানি তাদের রিসার্চের মাধ্যমে ওয়ার্ল্ডে দেয়। এখন এই যে ইমব্রিওটা ফ্যালোপিয়ান টিউব থেকে মায়ের ইউটেরাসের ভিতরে গেল, তখন সে যখন বসার বাসুদা আমরা একটু ভিডিওটা দেখতে চাই এটির। না ভিডিও না, ওই প্রেজেন্টেশনটা এখনো শেষ হয়নি তো, ওই যে দুইটা পাত হয়ে যেটা। ও আচ্ছা আচ্ছা, প্রেজেন্টেশনটা আবার একটু, আর আপনার ভিডিওটা একটু অন করবেন। আপনার কিন্তু আমরা অডিও শুনছি, ভিডিওটা দেখতে পাচ্ছি না, আপনার ক্যামেরাটা অন রাখবেন। পরেরটা হ্যাঁ এটা, এর পরেরটা। ওকে গুড, এটা ওকে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সি যখন হয় তখন বডিতে, ওই ফিমেল বডিতে একটা অ্যালো অ্যান্টিজেনিক ইমিউনো রিয়াকশন তৈরি হয়। হওয়ার পরে ওই ফিমেল বডিতে আরো দুইটা সাইটোকাইন আছে, একটা সাইটোকাইন TH2 আর একটা হলো সাইটোকাইন TH1। এই দুইটা সাইটোকাইনের উপরে ডিপেন্ড করবে যে এই প্রেগন্যান্সিটা মেনটেন হবে কিনা। সুতরাং বডি যখন এই রিয়াকশন, ইমিউনো রিয়াকশন তৈরি করে জাস্ট এই ইমব্রিওটাকে বডি থেকে বের করে দেওয়ার জন্য, তখন দরকার হলো ডাইড্রোজেস্টেরন। কারণ ডাইড্রোজেস্টেরন দ্যাট ইজ প্রোজেস্টেরন লেভেলটা যদি সাফিসিয়েন্ট থাকে তখন ফর্ম করবে PIBF, দ্যাট ইজ প্রোজেস্টেরন ইনডিউস ব্লকিং ফ্যাক্টর। দ্যাট ইজ ডাইড্রোজেস্টেরনের তিনটা মোড অফ অ্যাকশনের ভিতরে একটাই হলো যে এটা PIBF ফর্ম করার পরে এই সাইটোকাইন TH2 কে বাড়ায় দেয় বডিতে, যার ফলে এই যে বডিতে যে ইমিউনো রিয়াকশন তৈরি হয়েছিল, একটা কিলার সেল অ্যাক্টিভিটি হয়েছিল, এটাকে লো করে দেয়। অর্থাৎ তখন লো ন্যাচারাল কিলার সেল অ্যাক্টিভিটি তৈরি হবে বডিতে, তখন এই ফিটাসটা প্রোটেকশন পাবে এবং ফিটাসটা মায়ের বডিতে বসবে এবং প্লাসেন্টা ফর্ম করবে এবং আস্তে আস্তে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হবে। এটাই হলো প্রেগন্যান্সি মেনটেনেন্সের কারণ। কিন্তু যদি ওই মায়ের বডিতে কনসিভ করছে, প্রেগন্যান্সি হয়েছে, কিন্তু প্রোজেস্টেরন লেভেল যদি ইনসাফিসিয়েন্ট হয় তাহলে PIBF ফর্ম করবে না সাফিসিয়েন্ট ভাবে। দ্যাট ইজ প্রোজেস্টেরন ইনডিউস ব্লটিং ফ্যাক্টরটা তখন প্রলং আকারে ধারণ করবে
এবং সাইটোকাইন TH1 বায়াস করবে, দ্যাট ইজ বাড়াই দিবে, এবং হাই ন্যাচারাল ক্লাস সেল অ্যাক্টিভিটি বডি শো করবে ইমিউনিটি। আলটিমেটলি কি হবে? সাইটোটক্সিক, ইনফ্লামেটরি, অ্যাবর্টোজেনিক রিয়াকশন তৈরি হবে বডিতে, এবং ওই ফেটাসটা আর মায়ের বডিতে কন্টিনিউ হবে না, এটা মায়ের বডি থেকে বেরিয়ে যাবে, যাকে বলা হয় মিসক্যারেজ। সুতরাং সেই ক্ষেত্রে ডাইডোজেস্টেরন দ্যাট ইজ ডুপাস্টান কি করে? থ্রি ওয়ে অফ মোড অফ অ্যাকশন ইনশিওর করে। সেটা কি? এটা ইমিউনোমডুলেশন করে, আবার প্লাসেন্টাল পারফিউশনে হেল্প করে বাই পাথওয়ে। কারণ আমাদের বডিতে আরেকটা জিনিস আছে, সেটা হলো নাইট্রিক অক্সাইড পাথওয়ে। যখন একটা প্লাসেন্টা ফর্ম করলো, তখন এই ফেটাসটার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যে সাফিসিয়েন্ট ব্লাড নিউট্রিশন দরকার, এটাকে কি করবে? বডিতে যে নাইট্রিক অক্সাইড আছে, এই নাইট্রিক অক্সাইডের সাথে নাইট্রিক অক্সাইড ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম ক্যামলোডিন তৈরি করে, এবং এন্ডোজেনাস নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করে, এবং আলটিমেটলি ব্লাড সার্কুলেশনে ব্লাড ফ্লো বৃদ্ধি করে, যার ফলে সাফিসিয়েন্ট ব্লাড পায় এবং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ফেটাস উইল বি সাফিসিয়েন্ট। অ্যান্ড ওই সময় আরেকটা জিনিস হয়, রিল্যাক্সেশন অফ ইউটেরাস। কারণ একটা প্রেগন্যান্ট ইউটেরাস কি হয়, যখন প্লাসেন্টা ফর্ম, তখন এই ইউটেরাসটা কনজাস্টেড অবস্থায় থাকে। যদি সাফিসিয়েন্ট প্রোজেস্টেরন লেভেল বডিতে না থাকে, তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যখন ফেটাসের দরকার, তখন সাথে সাথে দরকার অফ ইউটেরাস। কিন্তু একমাত্র ডাইডোজেস্টেরন দ্যাট ইজ ডুপাস্টান কি করে? এই ইউটেরাসকে রিল্যাক্স করে দেয়, প্রসারিত করে, যার ফলে এই এমব্রিওটা অনেক জায়গা পায়, তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কোনো মিসক্যারেজ হয় না, এবং প্রেগন্যান্সি মেনটেন হয়। আর যদি কারোর কারণে ল্যাক অফ ডাইডোজেস্টেরন কি হয়, তখন এই ইমিউনোমডুলেশন হবে না, প্লাসেন্টাল পারফিউশন হবে না, এবং ইউটেরাসের রিল্যাক্সেশন, আলটিমেটলি ফেটাস প্রোটেকশন পাবে না, আলটিমেটলি মিসক্যারেজ হয়ে যাবে। সুতরাং ওয়ার্ল্ডে ফ্রম দ্য বিগিনিং টু টিল নাও, এই সলভে ফার্মাসিউটিক্যাল যখন এই প্রোডাক্টটাকে এস্টাবলিশ ওয়ার্ল্ডে, তখন এর ট্রায়াল রিপোর্টের উপরে, গাইনির আপাদের এভিডেন্সের উপরে, এটা ইউএসএফডিএ অ্যাপ্রুভাল দিল যে ডাইডোজেস্টেরন দ্যাট ইজ ডুপাস্টান, a research product from Sorbet Pharmaceutical, is the only light technology molecule which is synthesis from a plant source, the only position derivatives, diazonin derivatives indicated for pregnancy maintenance as well as successful pregnancy, as well as prevention of miscarriage and infertility and endometriosis. USFDA approved দিছিল, এবং 2024 সাল পর্যন্ত ডাইডোজেস্টেরনের কোনো র ম্যাটেরিয়ালস ওয়ার্ল্ডে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটা তৈরি করতে পারবে না, যেটা কোড অফ ইথিক্স ফার্মাকোভিজিলেন্সের ইউএসএ কোড অফ ইথিক্সে এটা মেনশনই করা আছে। সুতরাং দিস ইজ দ্য রোল অফ ডাইডোজেস্টেরন ইন প্রেগন্যান্সি। থ্যাংক ইউ বাসুদা, এন্ড থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস প্রেজেন্টেশন। এই পর্যায়ে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে নিতে চাই। ভিডিও হ্যাঁ, ভিডিওটা আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, এখন আপনার রিকোয়েস্ট করব, এবং দর্শকরা ভিডিওটা যদি দেখেন, আপনারা বুঝবেন যে ডাইডোজেস্টেরন দ্যাট ইজ ডুপাস্টানের হিস্ট্রি অফ ডাইডোজেস্টেরন। Dufaston, shaped by light technology. Dufaston, an international brand technology. An international brand established in over 100 countries. Designed for oral dosing. Designed for bioavailability. Designed for selective progesterone receptor binding. Derived from a species of wild yam, the active substance of Dufaston, the retrosteroid dydrogesterone, was developed to be active after oral dosing. The key phase in the manufacture of Dufaston is the transformation of progesterone into dydrogesterone with light. Abbott's sophisticated, complex process of applying light of the appropriate wavelength, intensity, and time sequence
makes dydrogesterone the only commercially available retrosteroid. Process, light During beams the stimulate process, a light spatial beams transformation, stimulate a spatial creating an additional transformation, double bond creating an and additional causing double constriction bond of the molecule and causing into a constriction rigid of the molecule conformation into a rigid suitable for conformation binding with the suitable progesterone for receptor. binding with the progesterone receptor. The increased rigidity of the molecule The increased rigidity of the molecule results in improved receptor binding activity and oral bioavailability at 10 to 20 times lower doses than oral micronized progesterone. Dufaston acts almost exclusively on the progesterone receptor, supplementing the deficiency of endogenous progesterone and thus minimizing irregular menstrual cycles, infertility due to luteal insufficiency, and pregnancy failures. Other progestogens, due to their flat molecules, bind to various steroid receptors, causing adverse biological effects. Because dydrogesterone has a high selectivity for the progesterone receptor, it minimizes these effects, such as hirsutism, seborrhea, and acne. To date, over 38 million women have been treated with Dufaston throughout the world, including 10 million pregnant women. Dufaston, shaped by light technology. Manufactured by Abbott, a promise for life. অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, চমৎকার একটি প্রেজেন্টেশন আমরা উপভোগ করলাম। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব আয়ুব আলী মোড়ল, আপনার চমৎকার একটি প্রেজেন্টেশনের জন্য। এবং আমরা কিন্তু চুম্বক অংশটুকু জেনে নিলাম। এ পর্যায়ে আমরা যেতে চাই আমাদের আজকের প্যানেল এক্সপার্টদের কাছে। আমি প্রথমে যেতে চাই ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডক্টর আলিজা চৌধুরী ম্যামের কাছে। ম্যাম, আমরা যেমনটি দেখলাম জনাব আয়ুব আলী মোড়লের প্রেজেন্টেশন থেকে যে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একটি সফল প্রেগন্যান্সির ক্ষেত্রে ডায়োস্টেরন, এবং এই ডুফাস্টন যেটির 38 মিলিয়ন হিউম্যানস, about 110 কান্ট্রি, সারা বিশ্বে 110টি দেশের 38 মিলিয়ন নারীর উপর এই ওষুধটি বা এই ড্রাগটি আসলে কাজ করছে এবং সফল প্রেগন্যান্সিতে। তো আপনি যদি একটু বলেন যে এই রোলটা প্র্যাকটিক্যালি বাংলাদেশের উইমেন্সদের ক্ষেত্রে আপনারা কেমন সফলতা অর্জন করছেন এবং কিভাবে ব্যবহার করছেন, প্রথমে একটু আপনার কাছ থেকে জানতে চাই ডুফাস্টন সম্পর্কে, ইনফ্যাক্ট ডায়োস্টেরন সম্পর্কে আজকের এই আলোচনার প্রেক্ষাপটে। ম্যাডাম প্লিজ। ধন্যবাদ। শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছি। ধন্যবাদ ডক্টর বাসুদেব। ম্যাডাম, আপনার ভিডিওটা বোধহয় অফ আছে খুব সম্ভবত। আপনার ভিডিওটা অফ আছে। আপনার অডিও শুনতে পাচ্ছি, আমার মাইক ক্যামেরাটা অন করতে হবে ম্যাডাম। ক্যামেরাটা তো অন করা। হ্যাঁ বাসুদা, আমরা শুনছি, সমস্যা নাই। আপা ওকে ম্যাডাম, কন্টিনিউ প্লিজ। ধন্যবাদ সবাইকে। ডাইড্রোজেস্টেরন এটি একটি প্রোজেস্টেরন হরমোন। এটি প্রোজেস্টেরন হচ্ছে যে প্রোজেস্টেরন হরমোনটা ফিমেল বডির জন্য একটি ইম্পর্টেন্ট হরমোন, যেটাকে আমরা বলি প্রেগন্যান্সি কন্টিনিউ করার জন্য। এটা একটা এসেনশিয়াল হরমোন। এটা গুরুত্বপূর্ণ পিউবার্টি থেকে শুরু করে এটা পোস্ট মেনোপোজাল উইমেনদের দেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে আমরা এই প্রোজেস্টেরন, বিশেষ করে ডাইড্রোজেস্টেরনটা ব্যবহার করতে পারি, কারণ এটা ন্যাচারাল প্রোজেস্টেরনের স্টেরিও আইসোমার, মানে একই রকম, এটা ন্যাচারাল প্রোজেস্টেরনের মতন কাজ করে। যে জন্য এটার সুবিধাটা হচ্ছে, আমরা যদি নন প্রেগনেন্ট উইমেন, ইভেন প্রেগনেন্ট উইমেন আর্লি পার্ট এবং ল্যাটার পার্ট অফ প্রেগনেন্সিতে দিয়ে থাকি, ইট ইজ ভেরি সেফ টু প্রেগনেন্সি। প্রেগনেন্সির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যারা ইনফার্টিলিটি চিকিৎসা করি, আইভিএফ করা হয়, আইভিএফ প্রেগনেন্সি গুলার
শারীরিকভাবে যে প্রজেস্টেরন আসার কথা প্রেগন্যান্সি মেনটেন করার জন্য, সেই প্রজেস্টেরন গুলো স্বভাবত কারণে এটা তৈরি হয় না। কর্পাস লুটিয়াম থেকেও আসতে পারে না এবং এই প্লাসেন্টা থেকেও নিয়মিতভাবে যেভাবে আসে সেজন্য আসতে পারে না। তো আমরা বিশেষ করে আইভিএফ প্রেগন্যান্সি এবং যাদের বারবার প্রেগন্যান্সি মিসক্যারেজ হয়, যেমন রিকারেন্ট প্রেগন্যান্সি লস, এবং যাদের বারবার প্রিটার্ম লেবার হয়, তাদের ক্ষেত্রে আমরা ডাইজেস্টেরন আমাদের দেশে আমরা দিয়ে আমরা প্রভূত ভালো রেজাল্ট পেয়েছি। এবং আমরা এটা কন্টিনিউ আরো করব, এটাই আমাদের ওজিএসবি এবং আমাদের দেশের গাইনোকোলজিস্টরা এটা প্রেসক্রাইব করে থাকেন আমাদের মহিলাদের জন্য। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ জানতে পারলেন যে জিনিসটি যে আসলে একটি সফল প্রেগন্যান্সি ক্ষেত্রে ডাইডোজিস্টোন বা ডুফাস্টন যেটি বাংলাদেশের চিকিৎসকরা ব্যবহার করছেন, গাইনি এবং অপস বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা ব্যবহার করে কিন্তু একটি সফল রেজাল্ট তারা পাচ্ছেন। এবং এই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে রোল অফ ডাইজেস্টোন ইন প্রেগন্যান্সি পাওয়ার্ড বাই ডুফাস্টন এন্ড প্রেনজেক্ট। এবং আজকের এই সায়েন্টিফিক পার্টনার রিমেটিন হেলথ। আমরা এই পর্যায়ে আসতে চাই আমাদের আরো একজন প্যানেল এক্সপার্ট, ডাক্তার শাহানা রাজ্জাক ম্যাম, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ অপস এন্ড গাইনি, খুলনা মেডিকেল কলেজ। ম্যাডাম, এই যে ডুফাস্টনটা ব্যবহারটা আমরা জানছি, যে আমরা যদি ইন্ডিকেশনের কথা চিন্তা করে থাকি যে কখন আমরা এটাকে দিতে পারবো, তো ডুফাস্টনটা আমরা ঠিক কখন দেব এবং দেওয়ার ক্ষেত্রে আমাদের কি কি প্রিরিকুইজিট রয়েছে, আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করব একজন মায়ের বা গর্ভবতী মায়ের কোন কোন বিষয়গুলো দেখে আমরা এটিকে প্রয়োগ করব, আমরা যদি সেই বিষয়গুলো আপনার কাছে একটু স্পষ্ট করে জানতে পারি প্লিজ ম্যাম। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অতি গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিনথেটিক প্রজেস্টেরন, ডুফাস্টন নামে আমাদের দেশে আমরা পাই। এটা আসলে প্রেগন্যান্সিতে বিশেষ করে আমরা হিস্ট্রি নেই প্রথম, যে না আগে কখনো বাচ্চা নষ্ট হয়েছে কিনা, মানে এটা ওনার কোনো অ্যাবর্শনের হিস্ট্রি আছে কিনা সেটা, প্লাস বারবার অ্যাবর্শন হচ্ছে কিনা, এই ইতিহাসটা অনেক জরুরি। তো এসব ক্ষেত্রে সাধারণত আমরা প্রেগন্যান্সি যেহেতু রিলেটেড আপনার প্রশ্নটা ছিল, তো এইসব ক্ষেত্রেই আমরা বিশেষ করে এই ডুফাস্টনটা আমরা ব্যবহার করে থাকি। তো এই জন্য কিছু টেস্ট তো অবশ্যই করা হয়, যেরকম অন্য কিছু এক্সক্লুড করার জন্য যেমন আমরা করি, আবার প্রোজেস্টেরন লেভেলটাও আমরা দেখতে পারি বডিতে। আর এক্সক্লুড করি যেরকম ওনার কোনো থাইরয়েড ডেফিসিয়েন্সি বা অন্য কোনো প্রবলেমস আছে কিনা, একটু এক্সক্লুড করে নেওয়াই ভালো। আর যেসব কন্ট্রাইন্ডিকেশনস কিছু কিছু তো আছে, একেবারে যে সবাইকে দেওয়া যাবে তা না, তো কিছু কন্ট্রাইন্ডিকেশনও আছে কিনা ওটা দেখে নিয়ে তারপরে আমরা সাধারণত প্রেসক্রাইব করি। তো প্রেগন্যান্সির ক্ষেত্রে এটাই বলবো যে আমরা সাধারণত দিনে 2 বার করে এটা খেতে বলি। এটা হলো যাদের হ্যাবিচুয়াল অ্যাবর্শন থাকে তাদের ক্ষেত্রে আবার আমরা অবশ্যই এটা অনেক সময় 12 উইকস বলি আমরা, কিন্তু এমনও দেখা যেতে 37 উইকস পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারি এই ড্রাগটা। এটাই মেইনলি আমরা প্রেগন্যান্সিতে এটা ইন্ডিকেশন সিনথেটিক প্রজেস্টেরন হিসাবে, বাচ্চা যেটা মরল ভাই খুব সুন্দর করে ওনার স্লাইডে ওনার ডেসক্রিপশনে খুব একদম বিস্তৃত ভাবে উনি কিন্তু বলেছেন, বিশদ ভাবে বিস্তারিত ভাবে বলেছেন যে এটা কখন কেন কোথায় ব্যবহার করতে হয়। তবু আমরা আলোচনা সাপেক্ষে এটাই ডক্টর হিসেবে বলবো যে এটা আমরা দিতে পারি, কেন দিই, যে আমরা যাতে অ্যাবর্শনটা আবার না হয়। তো হিস্ট্রিটাই বেশি ইম্পর্টেন্ট, যে ওনার আগে হিস্ট্রি অ্যাবর্শন আছে কিনা। আর এই প্রেগন্যান্সিতে ওনার যদি ব্লিডিং থাকে, স্পটিং থাকে বা ক্র্যাম্পস পেইন হয়, বা যারা একটু বয়সে প্রেগন্যান্সি নিচ্ছেন, এদের ক্ষেত্রে আমরা বেশি সচেতন হওয়ার জন্য এই প্রজেস্টেরনটা আমরা অ্যাড করি। তো এটাই আমি বলবো যে আমরা প্রজেস্টেরন এটা ইউজ মেইনলি আমরা অ্যাবর্শনের ক্ষেত্রে, যাদের হিস্ট্রি অ্যাবর্শন আছে এবং অ্যাবর্শন হতে পারে সাসপেক্ট করছি, তাদের ক্ষেত্রে আমরা এই ওষুধটাকে ব্যবহার করে থাকি। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। এই পর্যায়ে আমরা চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট প্রফেসর ডক্টর ফেরদৌসী বেগম ম্যামের কাছে। ম্যাম, এটার ব্যবহার সম্পর্কে আমরা জানছি যে প্রেগন্যান্সির একটি সঠিক প্রেগন্যান্সি অর্থাৎ একদম যেমনটি বরুণ ভাই তার প্রেজেন্টেশনে সুন্দরভাবে দেখালেন, যে একটি স্পার্ম এবং ওভামের মিলনের ফলে যে জাইগোট এবং সেটিকে আলটিমেটলি ফ্যালোপিয়ান টিউব হয়ে ইউটেরাস ইনার লেয়ারে অ্যাটাচমেন্টের পর থেকে যে প্রজেস্টেরনের যে ভূমিকাটি, সেই ভূমিকার মাধ্যমে কিন্তু আলটিমেটলি একটি ফিটাস থেকে একটি ডেলিভারি, এটার আগ পর্যন্ত কিন্তু এই হরমোনটার একটা বিশাল ভূমিকা রয়েছে। আমরা প্রেগন্যান্সিতে আমরা দেখলাম যে যাতে মিসক্যারেজ হয়ে যাওয়ার যে বিষয়টি আছে, মানে একটি ভ্রূণ
একটি সন্তান হওয়ার আগে হঠাৎ করে যদি সেটি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং সেটি কি কারণে সেটা আমরা বুঝতে পারলাম। এর বাইরে ম্যাডাম আর কি কি রোগের ক্ষেত্রে আমরা এই ডুফাস্টনটা ব্যবহার করছি আমাদের ডেইলি প্র্যাকটিসে, একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন ম্যাডাম প্লিজ। ধন্যবাদ। প্রজেস্টেরন অ্যাজ সাচ তো অনেক গুরুত্বপূর্ণ একটি হরমোন, কিন্তু ডুফাস্টনের অন্যান্য যেগুলো ব্যবহার আছে, আমি এখানে একটা কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে যে যে বিষয়টাতে আমরা আলোচনা করছি সেটা একটি খুব জটিল বিষয়। প্রজেস্টেরন ব্যবহার প্রেগন্যান্সি এবং অন্যান্য ক্ষেত্রে। এখানে অন্যান্য ওষুধের মতো যেমন কন্ট্রোভার্সি আছে, তেমন এভিডেন্স বেসড অনেক এক্সাম্পল আছে। মানে কোথাও কোথাও মতদ্বৈততা আছে, কিন্তু অনেক জায়গায় আবার স্টাডি বেসড সাবস্টেন্সিয়াল প্রুফ আছে যে এই ওষুধগুলো ব্যবহার করা যায়। এখন আমাকে যে প্রশ্নটা আপনি করলেন সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে প্রেগন্যান্সিতে তো একটা রোল রয়েছে। প্রেগন্যান্সিকে সাপোর্ট দেওয়ার জন্য প্রজেস্টেরন ডাইজেস্টেরন একটা রোল আছে। সিমিলারলি আমরা আরেকটা জায়গায় যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে লিউটিয়াল ফেজ ডিফেক্ট। সেখানে আমরা অনেক সময় এন্ডোমেট্রিয়ামকে সাপোর্ট করি, যে কথাটা বলা হয়েছে যে যখন ইমপ্লান্টেশনটা হবে, তার মানে ভ্রূণটা যখন জরায়ুর আস্তরের ভিতরে বসছে, আমরা বলতে পারি যে গ্রথিত হচ্ছে, সেই সময় জরায়ুর আস্তরের ভিতরে আস্তরটাকে প্রস্তুত থাকতে হয় যেন এই ভ্রূণটা এসে ঠিক মতো বসতে পারে। যদি এটা না হয় তাহলে ইমপ্লান্টেশন ফেলিয়ার হয়ে তখন প্রেগন্যান্সি হলো না, এটা ক্লিনিক্যাল স্টেজে প্রেগন্যান্সি শেষ হয়ে যায় অনেক সময়। তো কোথাও কোথাও কোন এভিডেন্সে বলা আছে যে এই লিউটিয়াল ফেজ সাপোর্ট, অর্থাৎ জরায়ুর আস্তরকে প্রস্তুত রাখতে এই হরমোনটির একটি বিশেষ রোল রয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময় মাসিকের দ্বিতীয় ভাগে যেই সময়টায় ভ্রূণটা গ্রথিত হয় জরায়ুর আস্তরের গায়ে, আই মিন ইমপ্লান্টেশন ইন দ্য এন্ডোমেট্রিয়াম, তো এটা ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে দ্য রেজাল্ট ইজ বেটার। তার মানে আমরা যখন প্রেগন্যান্সি নিয়ে ডিল করি, লিজা এখনই বলছিল যে ইনফার্টিলিটিতে আমরা যারা কাজ করি, সেখানে কিন্তু এটা একটা জটিল বিষয় যে একটা হচ্ছে ওভুলেশন হচ্ছে কিনা, ওভুলেশন হলে ইমপ্লান্টেশন হচ্ছে কিনা, ইমপ্লান্টেশন হলে সাকসেসফুল প্রেগন্যান্সি হচ্ছে কিনা, প্রেগন্যান্সি হয়ে গেলে টেক হোম বেবি হচ্ছে কিনা। সুতরাং এই অনেকগুলো বিষয় আমরা দেখি। তো সবটাতেই আমরা দেখেছি যে যেহেতু প্রেগন্যান্সি একটা ইম্পর্টেন্ট হরমোন, সেজন্য কোথাও কোথাও কোনো এভিডেন্সে দৃঢ় মানে আমরা কি বলবো উদাহরণ দেখানো হয়েছে ইয়েস কাজ করে, কোথাও ক্ষীণ উদাহরণ দেখানো হয়েছে। তবে যখন আমরা দেখি যে আমাদের হাতে অনেক অন্য কিছুই নাই, তখন কিন্তু আমরা প্রজেস্টেরন ব্যবহার করি এবং ডাইজেস্টেরনের একটা রোল এখানে আছে। এছাড়া কখনো কখনো একটু আগে বলা হয়েছে যে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসেও কেউ কেউ এই হরমোনটা ব্যবহার করে। যেহেতু প্রজেস্টেরন একটা বিশাল পরিবার হরমোনের এবং অনেক রকম প্রোডাক্ট আছে, এক একজনের এক একটা চয়েস আছে, তো সবকিছু মিলিয়ে এইগুলোই হচ্ছে অন্যান্য ব্যবহার প্রজেস্টেরন অথবা ডাইজেস্টেরন। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। ইতিমধ্যে আমাদের মাঝে অনেক দর্শক যুক্ত হয়েছেন। আমরা এই পর্যায়ে আমাদের দর্শকদের কিছু প্রশ্ন নিতে চাই, কারণ আমাদের পুরো আয়োজনটি আমাদের দর্শকদের জন্যই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সুইটি দাস ফ্রম খুলনা মেডিকেল কলেজ। আমার মনে হয় যে ম্যাডামের একজন স্টুডেন্টই হবেন। তো ম্যাডাম, যেমনটি দেখছিলাম আমাদের আজকের এই আলোচনায় ডাইজেস্টেরনের একটি ব্যবহার, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন ক্ষেত্রেও যে আরো একটি হরমোন ব্যবহার করা হয় 19 নরএস্টেরন ডেরিভেটিভস। আমরা যদি একটু কম্পেয়ার করতে চাই যে এই ডাইজেস্টেরন এবং 19 নরএস্টেরন ডেরিভেটিভস এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, কোনটা বেশি ইফেক্টিভ বলে আপনারা মনে করছেন? প্রশ্নটি রেখেছেন ডক্টর শাহানা রাজ্জাক ম্যামের কাছে। ম্যাম যদি একটু প্রশ্নের উত্তরটা দেন। ধন্যবাদ ডক্টর সুইটি আমাকে কোশ্চেন করার জন্য। তো আমার মনে হয় দুটা যদি it depends upon the patient actually whether she needs pregnancy or not। উনি যদি, যেহেতু আমরা জানি ডুফাস্টনে কিটা হয়, যেটা সিনথেটিক প্রজেস্টেরন, যেটা ডাইডোজেস্টেরন, তো এইটা অ্যাকচুয়ালি প্রেগনেন্সি হতে হ্যাম্পার করে না। কিন্তু আমরা যখন 17 হাইড্রক্সি দিচ্ছি তখন কিন্তু সময় দেখা যায় যে সাইড ইফেক্ট গুলোও বেশি হয়। আর পাশাপাশি আমি বলবো যেরকম ওয়েট গেইন, নশিয়া, ভমিটিং, এগুলো কিন্তু অনেক কম এই ডুফাস্টনের ক্ষেত্রে।
মানে এই জন্য এটা একটা ভালো ড্রাগ, যদিও এটা ডোজ কনভিনিয়েন্টও আছে, প্লাস ড্রাগটাও ভালো। এবং আসলে ডিপেন্ডস আপনি কোন পেশেন্টকে কোনটা প্রেসক্রাইব করবেন, ভালো কোনটা আর সাইড এফেক্ট কিরকম সেটা দিয়ে না, আমরা পেশেন্ট কি ডিজায়ার করে, কি নিড করে, তার হিস্ট্রি কি, তার সে কি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট সঙ্গে পাশাপাশি আছে কিনা, কিংবা তার অন্য কোনো সমস্যা আছে কিনা, এগুলো দেখে নিয়েই কিন্তু আমরা একটা ড্রাগ প্রেসক্রাইব করি। এক্স্যাক্টলি। অনেক অনেক ধন্যবাদ সুইটি আক্তার, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন। প্রশ্ন হয়েছেন রুবিনা হক ফ্রম সুদান। আমাদের আজকের এই আয়োজনটি দেশ পেরিয়ে সীমানা পেরিয়ে সুদানে পৌঁছে গেছে। অনেক অনেক ধন্যবাদ। রুবিনা হক, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রশ্ন রেখেছেন ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডক্টর লিজা চৌধুরীর কাছে। ম্যাম, what are the hazards of using duphaston in pregnancy? এটির হ্যাজার্ড সম্পর্কে, অর্থাৎ তিনি কমপ্লিকেশন বোধহয় জানতে চেয়েছেন। ম্যাম যদি প্রশ্ন উত্তরটি দেন। ধন্যবাদ সেই সুদূর সুদান থেকে প্রশ্ন করার জন্য। তো ডাইডোডেস্টেরন একটা প্রোজেস্টেরন, যেটার সাইড ইফেক্ট খুবই কম। বলতে গেলে এটা সেরকম সাইড ইফেক্ট মানে ভেরি কমপ্লিকেটেড কম হয়, এবং সাইড ইফেক্ট যেগুলো আছে ছোটখাটো সেগুলো আমরা খুব রেয়ারলি পাই। বেশিরভাগ পেশেন্টরাই কিন্তু এটা ডাইডোজেস্টেরন এটা কম্পার্টেবল উইথ পেশেন্টস সিস্টেম। তো তারপরে যে ছোটখাটো যেগুলো হয় সেটার মধ্যে যেগুলো হচ্ছে, এটার মধ্যে মানে জ্বর জ্বর একটা ভাব থাকতে পারে, থার্মোজেনিক ইফেক্ট কম আছে, একটু জ্বর ভাব হতে পারে, দুর্বল লাগতে পারে, ফ্যাটিগ হতে পারে, তাদের অনেকের একটু নসিয়া ভমিটিং হতে পারে পরে শর্ট ডিউরেশন, অল্প কয়েকদিন, প্রথম সপ্তাহখানেক অনেকের একটু বমি বমি ভাব অথবা খেতে ইচ্ছা করে না এরকম হতে পারে। আর অনেক সময় অ্যাংজাইটি, টেনশন, এরকম ধরনের মুড সুইং হয়। তারপরে স্লিপ ডিস্টারবেন্স হতে পারে। এটা হচ্ছে টেম্পোরারি ফর দ্য বিগিনিং টাইম। আর সিনথেটিক অন্যান্য প্রোজেস্টেরনের মতন এখানে অ্যাকনি ভালগারিস অথবা ওয়েট ইনক্রিজ ডিউ টু ওয়াটার রিটেনশন, মানে পানি শরীরে আটকে রেখে জমাটার এটার এই মলিকুলটা দিয়ে কম হয়, তবুও হতে পারে। আর ম্যাস্টালজিয়া মানে ব্রেস্টে পেইন, সেটা হতে পারে। তো সিরিয়াস যে সাইড ইফেক্ট এটা ভেরি রেয়ার, মানে ইডিওসিনক্রেসি অথবা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন এটা অনেক কম পাওয়া যায়। তবুও যদি কারো থাকে সেটা হতে পারে। তাছাড়া যেহেতু একটা ভেরি সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসিপ্টর ডাইজোজেস্টেরন, এটা সিলেক্টিভলি এটা প্রোজেস্টেরন রিসিপ্টরের সাথে বাইন্ড করে এবং ন্যাচারাল প্রোজেস্টেরনের মতন কাজ করে, এই জন্য এর সাইড ইফেক্ট গুলো অত্যন্ত মারাত্মক হয় না এবং কম হয়, এবং ইনিশিয়াল কিছুদিন ধরে হয়। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন। আরো একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, মেইল করেছে সোলাইমান শেখ, তিনি নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন। প্রশ্ন রেখেছেন প্রফেসর ডক্টর ফেরদৌস বেগম ম্যামের কাছে। ম্যাম, যদি কোনো মায়ের পরপর 2 থেকে 3টি মিসক্যারেজের হিস্ট্রি থাকে এবং সেটি ডুফাস্টন দিয়েও সেটিকে যদি রিকভার করা না যায়, সেক্ষেত্রে অল্টারনেটিভ অপশন কি রয়েছে? ফেরদৌসী ম্যাম। প্রশ্নটি আবার করার জন্য অনুরোধ করছি। যদি কোনো মায়ের পরপর 2 থেকে 3 বার মিসক্যারেজ হচ্ছে এবং সেখানে ডুফাস্টন দিয়েও ফেইলিওর হচ্ছে, যদি ফেইলিওর কেসের ক্ষেত্রে আর কি কি অল্টারনেটিভ পদ্ধতির মাধ্যমে প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করা সম্ভব? ধন্যবাদ প্রশ্নটির জন্য। আমি আবারও বলবো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং জটিল বিষয়। এখন প্রোজেস্টেরনের তো রোল আছেই প্রেগন্যান্সিতে। আমরা এভিডেন্সের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখা যায় যে অনেকেই বলেন যে বেসিক্যালি কোনো কিছুরই কোনো রোল নেই, মানে there are two way, half glass half full এর মতন, গ্লাস হাফ ফুল এন্ড হাফ এমটি এরকম কথা। কিন্তু যেখানে একটা মায়ের প্রেগন্যান্সির কথা জড়িত এবং যে বিষয়টি বলা হলো যে
3-4 বার প্রেগন্যান্সি লস হচ্ছে, তখন ওই যে বান ভেসে যাওয়া মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে সেরকম আমরা বহু কিছু আঁকড়ে ধরি এবং কখনো কখনো দেখা যায় যে ভালো ফল হয়েছে। তার মধ্যে একটি আছে আমাদের আম বিশ্রাম। আমরা ইন্টারকোর্স নিষেধ করি এবং প্রেগন্যান্সিটাকে খুব ভালোভাবে ফলো আপ করা। অন্যান্য কোমরবিডিটিস আছে কিনা, যে সমস্ত কারণে প্রেগন্যান্সি ফেলিয়ার হতে পারে, সেগুলো যেমন আমাদেরকে প্রেগন্যান্সির সময় দেখতে হবে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সির আগে দেখতে হবে যে মহিলার অন্য কোনো ফ্যাক্টর আছে কিনা যে কারণে বারবার প্রেগন্যান্সি লস হচ্ছে। এখন একেবারেই যদি আননোন হয়, আমরা বুঝতে না পারি, কারণ সবকিছু ডিটেক্ট করা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু এম্পেরিক্যালি ব্যবস্থা দিয়ে থাকি। তার ভিতরে অবশ্যই প্রজেস্টেরনের কিছু কিছু এভিডেন্স আছে। এছাড়া কোথাও কোথাও আর্লি প্রেগন্যান্সিতে এস্ট্রোজেন সাপোর্ট দেওয়া হয়, কখনো কখনো এইচসিজি হরমোনের সাপোর্ট দেওয়া হয়, বিভিন্ন ধরনের ভিটামিন, অ্যাসপিরিন, কারণ থ্রম্বো প্রোফাইল্যাক্সিস ইজ সামটাইমস ইম্পর্টেন্ট। তো সুতরাং এগুলোর কিছুটা রোল আছে। খুব যে আমরা বলবো যে দৃঢ় রোল আছে তা নয়, কিন্তু আছে। প্লাস আমাদের এই থ্রম্বো প্রোফাইল্যাক্সিস এর জন্য আরো কিছু ওষুধ আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি, লোডোজ, হেপারিন এন্ড অল দিস। তো সুতরাং আমরা এই সমস্ত বহু কিছু ব্যবহার করে থাকি। এছাড়াও নানা বিষয় আছে, যেমন প্রজেস্টেরনের অন্যান্য ধরন আছে, সেগুলো ব্যবহার করা হয়। এই মোটামুটি আমরা যেগুলো করে থাকি প্রেগন্যান্সিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউনিমেটিক হেলথ কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ ওয়েবিনার সেশনে, যেখানে আমরা আলোচনা করছি ডাইডোস্টেরন অর্থাৎ একটি টুফাস্টান, একটি প্রজেস্টেরন হরমোন, যেটি প্রেগন্যান্সিতে কি রোল রয়েছে এবং এই মিসক্যারেজ প্রিভেনশন এটি কিভাবে কাজ করছে সেই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আপনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং ভালো লাগছে আমাদের যে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করছে। একজন ফার্মাসিস্ট যুক্ত হয়েছেন এবং প্রশ্নটি সঙ্গত কারণেই করেছেন আমাদের আজকের আয়োজনের স্পেশাল গেস্ট, যিনি প্রেজেন্টেশনটি আমাদেরকে দেখায়, মোহাম্মদ আইয়ুব আলী মোড়লের কাছে। প্রশ্ন করেছেন সাদেক আহমেদ সৈকত। আসসালামু আলাইকুম মোড়ল ভাই, আমি ফার্মাসিস্ট সাদেক আহমেদ সৈকত বলছি। আপনি বাংলাদেশের প্রথম ডুফাস্টান থেকে প্রমোট করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি একটু বলেন বয়স ভেদে কি কি ডোজ ব্যবহার করা হয় এই প্রেগন্যান্সির ক্ষেত্রে, বয়স ভেদে এটি ব্যবহারের মাত্রা বা ডোজ তিনি জানতে চেয়েছেন। মোহাম্মদ আইয়ুব আলী মোড়ল, আপনার কাছে একটি প্রশ্ন, সাদেক আহমেদ সৈকতের একটি প্রশ্ন আপনার কাছে, আপনি যদি একটু উত্তরটা দেন। থ্যাংক ইউ আপনাকে এই সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আপনি জানেন যে প্রজেস্টিন ডেরিভেটিভস এর যে ফ্যামিলির যে ডেরিভেটিভস গুলো আছে, ডায়াজোনিন ডেরিভেটিভস, টেস্টোস্টেরন, মেডক্সিপ্রোজেস্টেরন ডেরিভেটিভস বা 19-লরেস্টেরন ডেরিভেটিভস, এর ভিতরে আসলে আমাদের দেশের আমরা যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা আপনারা যারা ফার্মাসিস্ট, যারা বিভিন্ন জার্নাল বা বিভিন্ন এভিডেন্সের উপরে ইনফরমেশন কোট করেন, যেটা আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম বা ডিউরিং প্রমোশনে আমরা আপনাদেরকে এই ইনফরমেশন গুলো দেয়। তো সেক্ষেত্রে ডুফাস্টান যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড একটা রিসার্চ প্রোডাক্ট, সেক্ষেত্রে বলা হয়েছে যে among all progestin derivatives only diazonin derivatives, that is dydrogesterone, that is Dupastan, এটা 10 mg ট্যাবলেট এবং এটা বিডি ডোজে দিতে হয়। এটা আনটিল সিমটম রিমিট এবং এই ডোজেস ডিউরেশনটা কতদিন হবে এটা ডিপেন্ড করে যে আমার এখানে যেমন ফ্লোরা আপা আছেন, সানারাজ্জাক আপা আছেন, লিজা ম্যাডাম আছেন, এটা ডক্টর ডিপেন্ডেন্ট এবং ডিজিজ কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। তবে অন্য যে ডেরিভেটিভস গুলো আছে যেমন 19-লরেস্টেরন ডেরিভেটিভস বা আদার ডেরিভেটিভস এর, তাদের আমাদেরটা 10 mg ট্যাবলেট, কিন্তু অন্যদের 100 mg to 200 mg বা 5 mg ট্যাবলেট। কিন্তু সেই ক্ষেত্রে আমি একটা জিনিস না বললেই নয় যে আপনি এল্ডারলি পেশেন্টকে দিবেন, কিন্তু আপনি আমার সানারাজ্জাক আপা অলরেডি মেনশন করছেন যে ডুপাস্টান এমন একটা ড্রাগ 10 mg এবং ডোজেস কনভিনিয়েন্ট, বিডি ডোজে দিতে হয়। আবার এটা অনলি 10 mg, কিন্তু যেহেতু এটা হরমোনাল একটা ড্রাগ, এটার আবার সাইড ইফেক্টও আছে। কারণ অনলি ডাইডোজেস্টেরন, দ্যাট ইজ ডুপাস্টান, এটা সিলেক্টিভলি বাইন্ড করে প্রোজেস্টেরন রিসেপ্টরের সঙ্গে এবং এই ডাইডোজেস্টেরন ডুপাস্টানের আদার কোনো রিসেপ্টরের সাথে বাইন্ডিং কোনো অ্যাফিনিটি নাই।
এবং যেহেতু এটা লাইট টেকনোলজি অ্যাপ্লাই করে এই ডাইডোজেস্টেরনের যে র ম্যাটেরিয়ালসটা দিয়ে ডুপাস্টানটা তৈরি করা, এটা 95% অ্যাক্টিভ মেটাবলিজ হয়, অর্থাৎ বলা যায় যে 100% ফার্স্ট পাস মেটাবলিজম, যার ফলে এটা কোনো লিভারের উপরে এর কোনো অ্যাডভার্স ইভেন্ট নাই, ইফেক্ট নাই। কিন্তু আদার যে ডেরিভেটিভস গুলো আছে, এটা যেহেতু কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করে তাদের এই স্ট্রাকচার বা জেনেরিক নাম তৈরি করা, ব্র্যান্ড তৈরি করা, এটার অনলি 5% মেটাবোলাইজ হয় এবং 95% ইনঅ্যাক্টিভ মেটাবোলাইজ হয়। তো যেখানে আপনি বলছেন এল্ডারলি পেশেন্টের ইউজের ব্যাপারে, সেক্ষেত্রে অনলি ডাইডোজেস্টোন, দ্যাট ইজ ডুপাস্টান, দো ইটস 100% first pass metabolized, so it does not causes any adverse effect on liver, even elderly patient, but other derivatives only 5% active metabolized and 95% inactive metabolized. So it's really causes weight gain and increase the lipid profile level of the body. Even it is harmful for elderly patient. So ডুপাস্টান এটা কতদিন দিবেন সেটা ডিপেন্ড করবে আমাদের আপাদের উপরে, এবং ওনারাই এর ডিসিশন মেকার। বাট এটা 12 সপ্তাহ প্রেগনেন্সির আগ পর্যন্ত অনেক ক্ষেত্রে দেওয়া হয়, বিশেষ করে মিসক্যারেজের পেশেন্ট বা আইভিএফ এর পেশেন্টদের ক্ষেত্রে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আরো একটি প্রশ্ন চলে এসেছে এবং প্রশ্নটি করেছেন উত্তম কুমার ফরিদপুর থেকে, এবং প্রশ্নটি রেখেছেন আজকের অনুষ্ঠানের প্যানেল এক্সপার্ট ডক্টর শাহানা রাজ্জাক ম্যামের কাছে। ম্যাম, ইনফার্টিলিটি প্রতিরোধে ডুপাস্টানের ভূমিকা কি কি রয়েছে? থ্যাংক ইউ ফরিদপুর সুদূর থেকে আমাকে এই প্রশ্নটি করার জন্য। ইনফার্টিলিটি বলতে আমরা যেটা দেখি, ইনফার্টিলিটি তো অনেক সিমটম নিয়ে আসে। তো ওনার সিমটমটা কি, কত দিনের, সেটা একটা। আর আপনি যদি বলেন যে আইভিএফ, যেটা আমরা ইনফার্টিলিটি যে ট্রিটমেন্ট করি, আইভিএফ কন্টিনিউ করতে কিন্তু আমরা প্রজেস্টেরন ইউজ করি। আইভিএফ এর যে মেকানিজম, এটা 14 ডে থেকে যে ড্রাগ গুলো দেওয়া হয়, আমরা কিন্তু এই ডুপাস্টনটা এটা আমরা অ্যাড করে দেই 14 দিন থেকে। এটা হলো বাচ্চা আসার ক্ষেত্রে এটা সহায়তা করে। এবং এই ড্রাগটা যখন আমরা ইউজ করি, যদি কেউ ইনফার্টিলিটি কাপল যদি ইউজ করতে চান বাচ্চা নেওয়ার ক্ষেত্রে, অন্যান্য যে ড্রাগ গুলো যেরকম অ্যাভুলেশনকে ইনহিবিট করে, এটা কিন্তু অ্যাভুলেশন ইনহিবিট করে না। এটা একটা খুব একটা পজিটিভ সাইড এই ড্রাগটার, যেটা অ্যাভুলেশনকে ইনহিবিট করে না। মানে এটা যদি প্রেগন্যান্সি যে হবে ওই টাইমটা, এটাকে বাধা দেয় না। এটা একটা বড় ব্যাপার। আর অন্যান্য যেরকম ইনফার্টিলিটি, যেরকম এন্ডোমেট্রিওসিস যদি কারো থাকে, এই ড্রাগটা কিন্তু আমরা এন্ডোমেট্রিওসিস ইউজ করি এবং এটাতে কিন্তু পেইনও কমে যায়। এছাড়া ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এর জন্য যাদের ইনফার্টিলিটি হয়, এদেরও কিন্তু আমরা 11তম দিন থেকে 25তম দিন দিতে পারি, অথবা 5ম দিন থেকে 25th ডে 25তম দিন পর্যন্ত আমরা এই ড্রাগটা বিডি করে দিতে পারি। এটা অনেকগুলো সুবিধা আছে, বিশেষ করে ইনফার্টাইল কাপল যারা, তাদের তো ইরেগুলার সাইকেল হতে পারে, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে, তাদের অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিওসিস থাকতে পারে, সেকেন্ডারি অ্যামেনোরিয়া থাকতে পারে। এই সব ক্ষেত্রে কিন্তু আমরা ডুপাস্টনকে চুজ করি এটা বেস্ট ড্রাগ হিসাবে, যে তারা যেন প্রেগন্যান্সি আসতে পারে। তো এটাই আপনার প্রশ্নের আমার উত্তর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ উত্তম কুমার, আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরাও আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট প্রফেসর ডক্টর ফেরদৌসী বেগম ম্যামের কাছে। কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজনটি, এবং সর্বশেষ আমাদের তরুণ চিকিৎসক যারা এই মুহূর্তে ইনফার্টিলিটি নিয়ে কাজ করছে, যারা নিরাপদ মাতৃত্ব নিয়ে কাজ করছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, এবং আমাদের সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনার সচেতনতামূলক কি বলার আছে, যে কিভাবে একটি সঠিক প্রেগন্যান্সি, একটি সাকসেসফুল প্রেগন্যান্সি আমরা পেতে পারি, এবং সেই বিষয়ে আপনার সুনির্দিষ্ট কি কি সুপরামর্শ রয়েছে আমাদেরকে জানাবেন প্লিজ। ধন্যবাদ। সুন্দর অনুষ্ঠান। আমরা অনেক সায়েন্টিফিক বিষয়ে গভীরভাবে জানতে পারলাম, এবং আপনার পরিচালনা সুন্দর হয়েছে, রিলেভেন্ট কোয়েশ্চেন করেছে। এখন বিষয়টি হচ্ছে, এবং দর্শককে ধন্যবাদ প্রশ্ন করার জন্য, আমাদের সাথীদের।
যে বিষয়টি বলা হলো যেটা আমি সাধারণ মানুষের জন্য আগে বলি। সেটা হচ্ছে যে অনেক সময় প্রেগন্যান্সি আমাদেরকে এভয়েড করতে হয়, তাই না? আমরা কন্ট্রাসেপশন প্যাড ব্যবহার করি। অনেক সময় গর্ভপাতও করা হয়ে থাকে। কিন্তু প্রেগন্যান্সি যেগুলো সব ছাপিয়ে কখনো, কখনো দেখা যায় যে কোনো কাপল প্রেগন্যান্টই হচ্ছেন না এবং প্রেগন্যান্ট হলে সেই গর্ভধারণ আমরা সফলভাবে শেষ করতে পারছি না। সুতরাং খুব ১ম কথা হচ্ছে প্রেগন্যান্সিকে অর্থাৎ গর্ভধারণকে খুব গুরুত্ব দিয়ে নিতে হবে। এটা কোনো হেলা ফেলার বিষয় নয়। সে ব্যাপারে আমি একটা কথা বলব। যে আমি প্রেগন্যান্ট হলাম, আচ্ছা আজকে বাচ্চা নিব না, কালকে বাচ্চা নিব, এটা করব, সেটা করব। ইট শুড বি ওয়েল প্ল্যান্ড। আমি যখন আ বি বিবাহ করলাম কিংবা আমি আমার বিবাহিত জীবন শুরু করছি, তখন প্ল্যান করে নিতে হবে যে কখন আমি প্রেগন্যান্সি নিব এবং সেই হিসাবে চলতে হবে। তাহলে কন্ট্রাসেপশন এর একটা রুল আছে আমাদের ডিলে করার প্রয়োজন অথবা আমরা ডিলে করছি না যে মানে ওয়েল শুড বি ওয়েল প্ল্যান নাম্বার 1। নাম্বার 2 হলো প্ল্যানিং করার পরে প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং বলে একটা বিষয় আছে। সেটা খুব গুরুত্বপূর্ণ যে এই যে রিকারেন্ট প্রেগন্যান্সি কি বলি আমরা মিসক্যারেজ অথবা প্রেগন্যান্সি ফেইলিউর হচ্ছে। এগুলোর পিছনে কিন্তু অনেক অন্য কারণ রয়েছে। তো সেগুলো আমরা প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং এ আমরা একটা সাধারণ স্ক্রিনিং করে নেই। হিস্ট্রি নেই, ফিজিক্যাল এক্সামিনেশন করি এবং কিছু ইনভেস্টিগেশন করে ওনার গুরুত্বপূর্ণ এমন কোনো বিষয় যেখানে যার কারণে প্রেগন্যান্সি লস হতে পারে কিন্তু প্রেগন্যান্সির জন্য জটিলতা হতে পারে। সেই সমস্ত ক্ষেত্রগুলো যদি আমরা আগে চিকিৎসা করে নিই, যেমন ডায়াবেটিস এর চিকিৎসা করে নিলাম, হাইপারটেনশন চিকিৎসা করে নিলাম, অ্যানিমিয়া চিকিৎসা করে নিলাম, অন্যান্য বহু আরো কিছু আছে। আমরা যদি হিস্ট্রি থেকে সেরকম কিছু ইনফরমেশন পাই তাহলে সেগুলো আমরা দেখে নিলাম, তাহলে এটা অনেক বড় গুরুত্বপূর্ণ আছে। সুতরাং আমি এই ২ টা বিষয়ে সাধারণ মানুষকে খুবই ইম্পর্টেন্স দিতে বলব। তৃতীয় হচ্ছে যখন ইনফার্টিলিটি ট্রিটমেন্ট এর বিষয়ে আসবে তখন ডাক্তারের পরামর্শ ঠিকমতো মেনে চলতে হবে। অনেকে আছেন ওষুধ বুঝেন না কিংবা আচ্ছা একটা ওষুধ খেলাম আরেকটা ওষুধের নামই জানে না, খেলো না। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে নিতে হবে। তৃতীয়ত প্রেগন্যান্সি হলে প্রেগন্যান্সির ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। কারণ আল্লাহর রহমতে 95% অফ প্রেগন্যান্সি সাধারণত স্মুথ ভাবে চলবে, শুরু হবে। কিন্তু আমাদের জানা আছে যে সাধারণ প্রেগন্যান্সিতে 15% প্রেগন্যান্সি উইল বি লস্ট। তার মানে ১০০ জন মহিলা যদি গর্ভধারণ করেন তাহলে তার মধ্যে ১৫ টি গর্ভপাত হয়ে যাবে। এটা সাধারণ যাদের কোনো রোগ নেই তাদের ক্ষেত্রে। এটা ন্যাচারাল নিয়ম। আর আরেকটা হচ্ছে যে যাদের হাই রিস্ক আছে যেমন পিসিওর ক্ষেত্রে আমরা দেখি 50% ক্ষেত্রে অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স আছে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু ওই সিঁদুরে মেঘ দেখলে যেমন আমরা ভয় পাই, ঝড় আসবে কিনা। তো সুতরাং এরকম যেখানে ইন্টিমেশন আছে সেখানে আমরা কিছু জায়গায় প্রজেস্টেরন আগে থেকে শুরু করে দেই। তো সুতরাং আমরা শাহানা রাজ্জাক সুন্দর করে বলেছি যে আমরা কখন শুরু করব। তো সেই বিষয়গুলি যখন ডাক্তার আপনাকে পরামর্শ দিচ্ছে সেগুলো আপনি খতিয়ে দেখবেন। অনেকে আছেন ওষুধ খান না। আপনার যদি মনে কোনো সন্দেহ জাগে আমি এক্সট্রা ওষুধ খাবো কি খাবো না, আপনি আবারও ডাক্তারকে জিজ্ঞেস করেন। প্রয়োজনে আরেকজন বিশেষজ্ঞের পরামর্শ নেন কিন্তু ওষুধ ঠিকমতো খান। এগুলো হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য আমি যে কথাগুলো বললাম। আর আমাদের আম যারা ডাক্তার আছেন তাদের জন্য আম আমার ইনফরমেশন হচ্ছে যে আমরা যারা এই প্রেগন্যান্সি বিষয়ে কিংবা ইনফার্টিলিটি বিষয়ে চিকিৎসা করি তারা আমরা ৩ স্তরে বিভক্ত। নাম্বার 1 হচ্ছে যারা সাধারণ ডাক্তার। যারা জিপি কিংবা যাদের কোনো স্পেশালাইজেশন নাই আমি তাদের প্রতি খুব সম্মান রেখে বলছি যে তারা আমাদের কিন্তু আসল ব্যাকবোন অফ ডাক্তার সমাজ। কারণ তারাই বেশিরভাগ রোগী দেখেন। আমরা যারা স্পেশালিস্ট তাদের কাছে কিন্তু আমাদের সাধারণ ডাক্তাররা যখন রেফার করেন তখন আসেন অথবা কোনো জটিলতা হয় কিংবা স্পেশাল ক্ষেত্রে তখন আমাদের কাছে আসেন। তো সুতরাং এই গেল ২য় স্তর। আর ৩য় স্তর হলো আরো হায়ার। যারা একদম ফিটোম্যাট্রনাল স্পেশালিস্ট, যারা আম ইনফার্টিলিটি স্পেশালিস্ট। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা সুতরাং এই ৩ টা স্তরে আমাদের ডাক্তারদেরকে ভাগ করা। প্রত্যেকটা গ্রুপের জন্য স্পেশাল ইনফরমেশন রয়েছে। এবং the common information is প্রেগন্যান্সি এবং ফার্টিলিটিকে খুব গুরুত্বের সাথে নিতে হবে এবং আমাদের পেশেন্টদেরকে যতটুকু পারা যায় অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে কাউন্সেলিং করে। প্লাস চারিদিকে তথ্য আমাদের ছড়াতে হবে যেটা কিনা আমরা আমাদের গাইনি সমিতির মাধ্যমে আমরা করে থাকি। এবং সব পেশেন্টের ক্ষেত্রে আমরা বলে থাকি যে প্রেগন্যান্সিতে গুরুত্বপূর্ণ নেন, প্ল্যান করেন প্রেগন্যান্সি, প্রেগন্যান্সি কাউন্সেলিং করেন। আমি আবারও রিপিট করছি কথাগুলো। প্রেগন্যান্সির সঠিক সেবা দিন। এই ক্ষেত্রে আমি ডাক্তার এবারে আমি পরিবারের কাছে যাব যে পরিবারের কিন্তু একটা প্রেগন্যান্সিতে সাপোর্ট দেওয়ার প্রচুর, বিশেষ করে যিনি কিনা স্পাউস, পার্টনার, তার কিন্তু বিশাল রোল রয়েছে। প্রেগন্যান্সিতে যে কাজ মহিলাদের সাপোর্ট দেওয়া, তার কাজের ভার কমানো,
তাকে মানসিকভাবে সুস্থ রাখা আম, এবং উদ্দীপ্ত করা। অনেকে একটা বাচ্চা নষ্ট হয়েছে অনেকে ব্লেম করতে থাকেন মহিলাকে, ব্লেম দিস নট এ ব্লেম গেম, তাই না? এটা সম্মিলিত প্রেগন্যান্সি, যদিও মহিলা ধারণ করেন কিন্তু দিস ইজ এ কম্বাইন এফোর্ট, স্বামী স্ত্রী একসঙ্গে কিন্তু প্রেগন্যান্সিটা হয়েছে। সুতরাং মহিলাকে ব্লেম করার কিছু নাই, তাকে সাপোর্ট দিতে হবে। আম, আমার মনে হয় এইগুলোই গুরুত্বপূর্ণ আমাদের ডাক্তারদের ক্ষেত্রে, যে যে স্তরে কাজ করেন সে বিষয়ে তাকে দক্ষ হতে হবে। কোন ওষুধ আমি কখন দিব, যেমন ধরেন একজন স্পেশালিস্ট একটা প্রজেস্টেরন দিয়েছেন, প্রেসক্রাইব করেছেন, একজন জিপির কাছে সে যখন ফলো আপের জন্য গেল তখন হয়তো সে বললো যে এটা কেন দিয়েছে। দিস ইজ নট এ টাইম টু ক্রিটিসাইজ। প্রয়োজন হলে আপনি আপনার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে সরাসরি কথা বলেন যে ম্যাডাম আমি ঠিক বুঝতে পারছি না ওষুধটা কেন দেওয়া হয়েছে, তো সে ব্যাপারে আলোচনা করা যায়, ওষুধ বন্ধ করে দিবেন না। তবে সতর্ক করার বিষয় আছে, কারণ মানুষের কলমের ভুল হতে পারে। সে বিষয়ে অনেক সময় আমাদের জুনিয়র ডক্টররা আমাদেরকে বলেন যে ম্যাডাম এই ওষুধটা ঠিক হয়েছে কিনা, তখন আমরা হয়তো দেখি যে না এটা হয়তো না দিলে চলতো কিনা কিংবা কিছু, এটা ভুল নয়, ওটা অনেক সমীক্ষা করার ব্যাপার আছে, এভিডেন্স দেখার প্রয়োজন আছে। এবং যারা আরো বিশেষজ্ঞ ডাক্তার তাদেরকে আমি বলবো যে গবেষণায় আসুন, যে প্রেগনেন্সিতে গবেষণা করার বিষয় আছে। গবেষণা বলতে গেলে এন তেন গবেষণা নয়, যে আসলে যেগুলো খুব জটিল প্রেগনেন্সি সেগুলোকে টিকিয়ে রাখতে গেলে কি করা যায়, কোন ধরনের হরমোন কাজ করে, ডাইজেস্ট্রন নিয়ে আমরা আরো অনেক কাজ করতে পারি। তো এই আর কি সংক্ষেপে। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। আপনার অত্যন্ত মূল্যবান সময় আপনি আমাদেরকে দিয়েছেন এবং আপনার প্রাণবন্ত আলোচনা এবং সেই সাথে সুনির্দিষ্ট পরামর্শ নিশ্চয়ই আমাদের চিকিৎসক এবং আমাদের সাধারণ জনগণের উপকারে আসবে বলে আমরা মনে করছি। এবং এ পর্যায়ে আমরা চলে যেতে চাই ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট মোহাম্মদ আয়ুব আলী মোড়ল অন বিহাফ অফ ইউনিমেড ইউনি হেলথ। হি ইজ দ্য ডিজিএম সেলস ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস। আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে ব্রিগেডিয়ার লিজা এবং শাহানা দুইজনই আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, এবং দেখেছেন তো তারা শুধু প্রিয় নয়, তারা অত্যন্ত দক্ষ। সুতরাং তাদের প্রত্যেকটি কমেন্টকে আমি রেকমেন্ড করছি এবং ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাডাম ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আয়ুব আলী মোড়ল ভাইকে। Our special guest, Professor Firdausi Begum Flora Madam, on behalf of Unimed UniHealth, I would like to give you thanks, and it's our pleasure and opportunity. Now you are not in Bangladesh, you already attend this webinar session from Canada. So it is really unfortunate, and it is a great opportunity for Unimed UniHealth as elected president of Option Gynecology Society of Bangladesh, very famous and very popular gynecologist in our country. And from Canada, you already attended this program. So a special thanks from the core of my heart, and also thank Professor Lija Madam, Head of the Department of Option Gynae CMS and Armed Forces Medical College, another renowned and very busy gynecologist in our country. So as a head of the Department of Armed Forces Medical College, so it is another gratefulness I would like to show Lija Madam for giving her valued time for attending this program. And another renowned gynecologist, Dr. Shana Razzak Madam, ex-secretary of OGSB Khulna branch and very famous in our country. And very frequently we are observing APA is doing these types of webinar session in different media. So thank you everybody, thank you all, and especially who are the doctors who are watching this program, and also the people who are watching this program, also my friends. Thank you all, and take yourself as a special measure from this corona pandemic, and wish you all the best, happy and good health during this pandemic. And again, thanks our panel of experts, and thank you Dr. Basudev for your excellent উপস্থাপনা। এবং পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। আমরা বাসুদেব আর আয়ুব আলী মোড়লকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ফাইনালি প্রাইম মিনিস্টারের
কথাটা রিপিট করছি, নো মাস্ক নো সার্ভিসেস, প্লিজ বি অ্যাওয়্যার। করোনা মরণ ব্যাধি, সুতরাং সাবধানে থাকুন। ইউজ দ্য সারফেস হাইজিন, হ্যান্ড হাইজিন অ্যান্ড কাফ হাইজিন, এটা সাবধানে চালাতে হবে, এবং নো মাস্ক নো সার্ভিসেস, প্লিজ মাস্ক পরুন। ধন্যবাদ। এটি প্রত্যাশা আমাদের সবারই যে আসলে ভ্যাকসিন হচ্ছে এখন আপনার মাস্ক। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর সেটি হচ্ছে রোল অফ daridorextrone in pregnancy, powered by Dufaston and Perenject and our scientific partner was Inimate Health। বরাবরের মতো Inimate Health সবসময় স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখছে এবং সেই সাথে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্য সচেতনতাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। চিকিৎসক এবং জনগণের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করছে, এবং তারই একটি ধারাবাহিক আয়োজন হচ্ছে আজকের এই আয়োজনটি। এবং নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন যে কিভাবে একটি সঠিক প্রেগনেন্সি, একটি সফল প্রেগনেন্সি আমরা প্রত্যাশা করতে পারি, এবং সেই সাথে কি কি রিস্ক রয়েছে, এবং সেটা থেকে প্রিভেনশন করার জন্য কিভাবে আমরা চিকিৎসকের শরণাপন্ন হব, এবং কোন চিকিৎসকের শরণাপন্ন হব, সেটা কিন্তু আজকের আলোচনা থেকে ফুটে উঠলো। এবং ম্যাডাম যে কথাটি বললেন যে সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কাছে যদি আপনি যান এবং সঠিক সময় যদি ওষুধটি সেবন করেন, তাহলে কিন্তু আপনি আপনার প্রত্যাশাটি পূরণ করতে পারবেন, অর্থাৎ আপনি হতে পারবেন মাতৃত্বের যে স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন, একটি পূর্ণাঙ্গ সন্তানকে পৃথিবীতে উপহার দিতে পারবেন, যারা দেশ এবং জাতিকে গড়বে এবং নতুন আরো একটি পৃথিবী বিনির্মাণ করবে, সেই শুভ প্রত্যাশা আমরা রাখছি। এবং আমাদের আজকের এই আয়োজনের সাথে দর্শক যারা যুক্ত ছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকে আমাদের অনুষ্ঠানটি দেখেছেন, এবং বিনীত অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আজকের যে মহামূল্যবান কথাগুলো এই আলোচনায় হলো, সেই কথাগুলো সবারই জানার অধিকার রয়েছে, জানার প্রয়োজনও রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিদায় বলে একটি কথা বলতে চাই ম্যাডামের কণ্ঠে সুর তুলে, আর সেটি হচ্ছে মাস্ক, মাস্ক এন্ড মাস্ক। আপনি যদি ভালো থাকতে চান এবং বাঁচতে চান, আপনি মাস্ক ব্যবহার করুন এবং অন্যকে মাস্ক ব্যবহার করতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং রাজ টিভির সাথেই থাকুন। সবাইকে শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.